এই খাবারটা অ্যাকসেপ্ট করে, খাবারটা নেওয়ার পরে ওই ওর কৌতূহল হলো যে এবার আমি তো মানে কী দিয়ে গেল একটু দেখি, যত প্যাকেট করা ছিল। তো প্যাকেটটা প্যাকেট খোলার পরে দেখে যে ওই খাবারের যে পোটলার মধ্যে অনেকগুলো মানুষের আঙ্গুল। তো এইটা থেকে ও খুব ভয় পেয়ে যায়, কী ব্যাপার, মানুষের আঙ্গুল ও আমাকে দিয়ে গেল। তো এরপর ও সাথে সাথে মানে রুম থেকে বের হয়ে ওই যে নিচ থেকে যে দিয়ে গেল তার কাছে যায়। তো এই ঘটনাটা ছিল আপনার আমাদের প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। তো ওনার নাম হচ্ছে আবার রাজীব ভাই। তো উনি একজন বিদেশি প্রবাসী, এখন প্রায় ওনার বিদেশের বয়স প্রায় 4 থেকে 5 বছর। তো এই ঘটনাটি উনি আমাকে বলছে, ওই ঘটনাটা ছিল উনি যখন সর্বপ্রথম যেদিন বাইরে গেল আপনার মালয়েশিয়ার কুয়ালালামপুরে। তো ওই জায়গার একটি ঘটনা, অর্থাৎ এই ঘটনাটি দেশের বাহিরের। তো উনি যখন সর্বপ্রথম ওই মালয়েশিয়াতে যাওয়ার পর তার ফ্রেন্ডদের মাধ্যমে কোম্পানির ভিসায় তিনি যায়। তো যাওয়ার পরে যখন উনি ওখানে অ্যাড হয় সবার সাথে, তো অনেক বাঙালি বন্ধুদের দেখে উনি হ্যাপি হয়ে যায় যে আসলে বাংলাদেশ থেকে আসছে সব বন্ধুরা একসাথে। ওনাকে দেখেও সবাই খুশি হয়ে যায় যে আসলে অনেকদিন পর রাজীব আসছে, যাক। তো ওনার কাজটা সব কিছু হয়তো যদিও কিছুদিন পর ওনার কাজ ওনাকে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু ওনার থাকার জায়গাটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো। যে ওনার যে থাকার যে জায়গাটা এটা ম্যানেজ করতে ওনার একটু সময় লেগে যায়। এই জন্য যে ওনারা যে কোয়ার্টারে থাকতো সেখানে প্রায় লোক সবাই হাউসফুল। তো যেহেতু কোম্পানি ওনাকে থাকা খাওয়ার যেই ইয়াটা দিয়েছিল সেটি ঠিক ছিল, কিন্তু থাকার জায়গাটা ম্যানেজ করতে একটু লেট হয়ে গেছে, যার জন্য উনি বিকল্প একটা থাকার জায়গা খুঁজতে লাগলো। তো প্রায় এভাবে দেখতে দেখতে 15 থেকে 20 দিন চলে যায়। উনি থাকার কোনো জায়গা মানে ভালো একটা প্লেস পাইতেছে না। এভাবে 20-25 দিন দেখা যায় ওনার ফ্রেন্ডদের সাথেই এখানে ওখানে একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করছে, বা কখনো নাইট ডিউটি করছে। নাইট ডিউটি করার পর দেখা যায় ওরা যখন দিনে ডিউটিতে চলে গেছে উনি ওনাদের কোয়ার্টারে দিনে শুয়েছিল। এভাবে 15 থেকে 20 দিন কাটিয়ে দেয়। যখন উনি দেখলো যে না, ওনার আরও একটা পার্মানেন্টলি একটা রুম প্লেস প্রয়োজন থাকার জন্য, তখন উনি আসলে খুব খোঁজাখুঁজির মধ্যে লেগে যায়। এর মধ্যে একটা খবর আসে যে একটা প্লেস পাওয়া গেছে থাকার জন্য। তো সেটি হলো জাম্পিং হ্যালেং নামের একটি জায়গায়, যে ওনার প্রতিষ্ঠানের মানে কাজের যে জায়গাটা সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দূরত্ব। ওই জায়গাতে একটি রুম পাওয়া গিয়েছে। পরে উনি তো খুশি হয়ে গেল, হ্যাঁ এখন এই মুহূর্তে আমার থাকার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। পরে উনি ওনার এক ফ্রেন্ডের মাধ্যমে ওই জায়গাটাতে যায়। তো ওটা ছিল একটা বাড়ি, 4 তলার মতো একটা বাড়ি ছিল। তো নিচতলাতে কিছু কোয়ার্টার থাকতো, এবং মাঝখানে যেই ফ্লোর সেটা খালি ছিল, কারণ ওটা একটা গোডাউন। এবং 3য় তলায় মানে 4র্থ তলায় যে রুমটা ছিল সেখানে একটা রুম খালি ছিল, যে একজন মানুষের জন্য থাকা পুরো পারফেক্ট হবে। তো উনি তো সেই জায়গার খবর পেয়ে সেখানে ছুটে চলে যায় এবং গিয়ে দেখে হ্যাঁ ওখানে কিছু বাঙালিরা থাকে নিচে কোয়ার্টারে, এবং 4র্থ তলায় ওনার থাকার একটা জায়গা হয়েছে। তো উনি খুব খুশি হয়। এরপরে ওই রুমটা দেখতে যায়, গিয়ে দেখে যে মানে রুমটা তো ভালো বড় সড়ো সব ঠিক আছে, কিন্তু রুমটা একটু পুরনো। তো উনি ভালো করে রুমটা ঘুরে ফিরে দেখলো যে রুম খুলতেই ভিতর গিয়ে দেখে রুমের মধ্যে এক ধরনের একটা দুর্গন্ধ, মানে অনেকদিন বন্ধ থাকার পর যে একটা রুমের মধ্যে যেরকম একটা গন্ধ আসার কথা এরকম। এবং দেয়ালের মধ্যে পানির চিপটি ফালাইলে যেরকম লাল লাল দাগ হয় ওরকম দাগের মতো। আর ব্রেড যেটা ছিল এটা মানে ছিন্ন ভিন্ন, খুব পুরাতন এবং ধুলাবালু দিয়ে ভরা। তো এটাকে পরিত্যক্ত করে বা ওটাকে পরিষ্কার করে ওই পরিত্যক্ত রুমটাকে পরিষ্কার করে ওনাকে এখানে থাকতে হবে। তো যাই হোক, এত কিছুর পরে ওনার রুমটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর জন্য উনি এই রুমটাকেই বেছে নিলেন। পরে যে কথা সেই কাজ, ওই রাজীব যিনি উনি ওনার এক ফ্রেন্ডকে নিয়ে ওই রুমটাকে পরিষ্কার করার কাজে লেগে যায়। পরের দিন ওই নতুন ব্রেড আনার ব্যবস্থা করে, পরে ওই যে দেয়ালের মধ্যে পানের চিপটি যেগুলো ছিল ওগুলো পরিষ্কার করে, এবং পুরানো যে জায়গা ছিল সব কিছু ঠিকঠাক, ওয়াশরুম যেটা ছিল সব কিছু পরিষ্কার করার পর
রুম ওকে হয়ে যায়। তো উনি খুব খুশি হয়, যাক অবশেষে একটা থাকার জায়গা হলো, এবং ওই রুমটাতে থাকতে হবে ওনাকে একা। তো ইন দ্য মিন টাইম যখন উনি রুমে থাকা শুরু করলেন, অপূর্ব ভাই ওই উদয় ভাই যখন থাকা শুরু করলেন, তো প্রথম দিন খুব ভালো। দ্বিতীয় দিন থেকে যেদিন উনি রুমে ডিউটি সেরে রুমে চলে আসে, ওনার রুমে উনি একাই থাকতেন, লিফেনাররা মনে রাখবেন। যখনই খাওয়া দাওয়া শেষে উনি বেডে চলে যায় শোয়ার জন্য। তো শোয়ার আগে একটু ফোন দেখে, মোবাইলে ফেসবুক চেক করে, ফোন টেপাটিপি করে যখন ঘুমাতে যাবে, তখন উনি ফিল করতেছে যে ওনার ওয়াশরুমের কলটা ফুস করে কেউ যেন সেরে দিল। তখন উনি যে কিরে পানি পড়ার আওয়াজ কোথা থেকে আসতেছে, উনি ভাবলো হয়তো আমার রুমে কেউ ঢুকলো কিনা। পরে না, ওনার রুমে তো ঢোকার কোনো কথা না, কারণ ওনার রুম ভিতর থেকে লক করা। পরে উনি ভাবলো আসলে ঘটনা কি, আমি কি আবার কল সেরে দিয়ে আসছি এই সময়ে, বা মোটর ভরার পর পানি পড়তেছে কিনা। তো এটা ভেবে উনি ওয়াশরুমে যায়, গিয়ে দেখে উদয় ভাই যে কলটা বন্ধই ছিল, কল বন্ধ, কিন্তু উনি যাওয়ার সাথে সাথে সেই কল থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে। এবং দেখলো যে কল বন্ধ করার পরে কিন্তু কল থেকে ফোঁটা ফোঁটা কিছু পানি পড়ে, এবং সে বেসিংটা ভিজা থাকে। তো উনি দেখলো যে পানি পড়ছে, বেসিং ভিজা, তো কল বন্ধ। উনি এবং কলটাকে পুনরায় সারে, কল সারার পর উনি এবার বলতেছে কল তো আমি সারলাম, তাহলে কল এর পূর্বে কে সারলো। তো এই একটা চিন্তা তার মাথায় ঢুকে। তো তারপর উনি আবার কল বন্ধ করে দিয়ে আবার তার বেডে চলে যায়, এবং চিন্তাটা তার মাথায় থাকে যে কী ব্যাপার, কল কে অন করলো, বা কি করে পানি পড়লো, নাকি মোটর সারার পর আসলো। আচ্ছা যাই হোক, যা হইতেই পারে এরকম বিষয়। তো উনি এটা নিয়ে এত ভাবাভাবি করে না। তো উনি ঘুমায় যায়। ঘুমিয়ে যাওয়ার পর সকালে আবার অফিসে যায়। অফিস শেষে যখন বাড়িতে চলে আসে, আবার সেই একই দিন খাওয়া দাওয়ার পর ফোন টিপতে টিপতে যখন তিনি আবার বেডে চলে যায় শোয়ার জন্য, ঘুমানোর জন্য, ঠিক এমন সময় তিনি ঘুমাতে যাবে, এমন সময় দেখে তার রুমের মধ্যে কোনো একটা মানুষের হাঁটার অনুভূতি ফিল করতেছে। যে মানুষ আসে না, যে এক ধরনের হয় না যে হাঁটলে একটু মুভমেন্ট হয় জুতা পরে বা খালি পায়ে হাঁটলে, তো তার কাছে এটা ফিল হচ্ছে যে তার রুমে কেউ হাঁটাহাঁটি করতেছে। এরপর রাজীব কোনোভাবে লাইটটা অন করে, ভাইয়া লাইট অন করে দেখে যে আসলে তো রুমের মধ্যে তো কেউ নাই, তাহলে এটা কেন হলো। লাইটটা আবার বন্ধ করে। লাইট বন্ধ করার পরে যখন আবার ঘুমানোর চেষ্টা করে, তো এবার দেখে যে তার শরীরের উপরে হালকা গরম একটা বাতাস মনে হচ্ছে যে তার শরীরের উপর পড়তেছে, যে নিঃশ্বাস ফালালে যে ধরনের একটা হয় ওরকম। তো তার কাছে ওর কাছে মনে হচ্ছে যে রুমে কোনো একটা মানুষের উপস্থিতি আছে, টের পাইতেছে। তো আবার লাইটটা অন করে। যখন আবার লাইট অন করার পর দেখে যে সব কিছু তো স্বাভাবিক। তো ও কিছুক্ষণ লাইটটা অনই রাখে, যেহেতু ভিতরে একটা ভয় কাজ করতেছে। কিছুক্ষণ লাইট অন রাখার পরে তো ঘুমানো চিন্তা করলো যে আমি লাইটটা অন করে তাহলে ঘুমাই, যেহেতু মনের মধ্যে একটা, দেখবেন যে রাতের বেলা কেউ যদি হুট করে ভয় পায় বা একা রুমে ঘুমালে, ভয় পেলে কিন্তু লাইট অন করে ঘুমায়, অনেকের মধ্যে এইটা হয়। তো ও চিন্তা করলো যে এবার আমি লাইট অন করে ঘুমাই। যে লাইট অন করে ও ঘুমাইলো, উদয় ভাই ওর ঘুম চলে আসে। তো ঘুম থেকে যখন হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়, তখন দেখো লাইট বন্ধ, লাইট অফ। তো কী রে, আমি তো লাইট অন করে ঘুমাইছিলাম, তাহলে লাইট এখন বন্ধ হলো কীভাবে, নাকি কারেন্ট চলে গেল। পরবর্তীতে ওর ফোনের ফ্ল্যাশটা জ্বালায়, তারপরে দেখে যে লাইটে ওই আপনার সুইচটাই বন্ধ করা, তার নিশ্চয়ই কেউ লাইট বন্ধ করে দিছে। পরবর্তীতে ওই আবার লাইট জ্বালায়। এখানে একটা কথা, যদি কেউ মনে করে থাকে হঠাৎ করে লাইট ডিস্টার্ব দিতে পারে বা বন্ধ হয়ে যেতেই পারে, তো যখন ও লাইটটা অন করলো তখন তো লাইটটা জ্বলে উঠলো, তার ওর প্রশ্ন হলো তাহলে এখন লাইটটা বন্ধ করলো কে। আর আমি যতক্ষণ রুমের মধ্যে যে মানুষের হাঁটা ফিল করলাম বা আমার শরীরে গরম বাতাস, এসবের কি। পরে এভাবে তড়িবড়ি করতে করতে কোনো রকম কোনোভাবে রাতটা কাটিয়ে দেওয়ার পর
খুবই অসুস্থি শরীর নিয়ে অফিসে যায়। অফিসে যাওয়ার পর সারাদিন অফিস করে খুব ক্লান্ত, এত রাতে তো এরকম কাহিনী পরে যখন বাসায় চলে আসে, তো চলে আসার পরে ওই সে আবার নিজে রান্না, প্রবাসীর একাই নিজেরাই রান্না বান্না করে, তো নিজে রান্না বান্না করে যখন আবার খেয়ে শুতে যাবে ঠিক এমন সময় তিনি শুতে যাবে ঠিক এমন সময় তার দরজায় কেউ একজন নক করে, কলিং বেলটা বাজায় এবং খোলার পর দেখা যায় নিচ থেকে একজন প্রবাসী ভাই তার জন্য কিছু খাবার নিয়ে আসছে, প্যাকেটে করে খাবার নিয়ে আসছে। এখন খাবারটা নিয়ে উনি খুশি হয় যে ঠিক আছে দিয়ে গেছে। তো বলে আমি তো খাবার খেয়ে ফেলছি, তো এগুলো তো এখন নষ্ট হয়ে যাবে, তো তোমরা নিয়ে যাও। বলো যে ঠিক আছে তুমি লাগে ফ্রিজে রেখে দাও, কালকে রান্না করার দরকার নেই, কালকে খেও। পরে ওই খাবারটা অ্যাকসেপ্ট করে, খাবারটা নেওয়ার পরে ওই ওর কৌতূহল হলো যে এবার আমি তো মানে কী দিয়ে গেল একটু দেখি। যত প্যাকেট করা ছিল, তো প্যাকেটটা প্যাকেট খোলার পরে দেখে যে ওই খাবারের যে পোটলার মধ্যে অনেকগুলো মানুষের আঙ্গুল। তো এইটা দেখে ও খুব ভয় পেয়ে যায়, কী ব্যাপার, মানুষের আঙ্গুল ও আমাকে দিয়ে গেল। তো এরপর ও সাথে সাথে মানে রুম থেকে বের হয়ে ওই যে নিচ থেকে যে দিয়ে গেল তার কাছে যায়, যে দরজা নক করে, দেখা যায় রুম তো তালা দেয়া, যে ওরা সবাই তো ডিউটিতে চলে গেছে, কারণ এই মধ্যে রুমে কেউ নাই, সবাই নাইট ডিউটি করে, সবাই ডিউটিতে চলে গেছে, রুম তালা দেয়া। তাহলে আমাকে কে খাবার দিয়ে গেল? এবং যদিও একটু যোগাযোগ ব্যবস্থা ছিল, ফোন করে ওই নিচের ফ্লোরে যে দুজন থাকতো তাদেরকে ফোন করে বলে যে তোমরা এখন কোথায়? বললো যে কেন, আমরা তো অফিসে। বলো তোমরা কি কেউ বাসায় আসছিলা? বলে কেন না তো। এইমাত্র তোমার সাথে একজন যে ছেলে ছিল উনি আমাকে তো কিছু খাবার দিয়ে গেল। কী বলো, তো এখন আমার সাথে। পরে ওর সাথে ফোনে কথা বলাই দিল যে কেন ভাই কী হয়েছে, কোনো সমস্যা? বলে তুমি কি এখন আমার রুমে আসছিলা কি না? বলে আপনার কি মাথা খারাপ? আমার রুমে যাইতে প্রায় এখন সময় লাগবে 1 ঘন্টা। তো 1 ঘন্টার ভিতরে কি আমি আপনাকে ওখানে যেতে পারবো? ভিডিও কলে দেখা যেয়েছে অফিসে অডিটোরিয়ামে কাজ করতেছে। এরপর ওর আসলে খুব ভয় পেয়ে যায়, তাহলে এটা কে ছিল? এবং রুমে গিয়ে যে আপনার আঙ্গুলের যে পোটলাটা ছিল, মানুষের আঙ্গুলের, গিয়ে দেখে যে পোটলাটাও সেখানে নাই। কি একটা অদ্ভুত ব্যাপার, তো খুব ভয় পেয়ে যায়। পরে এই বিষয়টা ওর কাছের একজন বন্ধুকে জানানোর পরে বললো যে একের পর এক কাহিনী আমার সাথে হইতেছে। প্রথম দিন তো দেখি যে কল সেরে দেয়া, পরে দিন আবার দেখলাম যে রুমের মধ্যে কোনো মানুষের হাঁটার উপলব্ধি, আবার আজকে একজন আমাকে খাবারের পরিবর্তে মানুষের আঙ্গুল দিয়ে গেল। আসলে এইগুলো ঘটনাগুলো আমাকে পাগল করে সারতাছে, তুই তো আমার কাছে আয়। পরে ওই ছেলেটা আসে যে ওকে এই রুমটা ভাড়া করে দিয়েছিল, আসার পরে বলল যে তোকে এই রুমটা কে সিলেক্ট করে দিয়েছি তুই বলতো। পরে বলল যে কেন, এখানকার এই বাড়ির যে কেয়ারটেকার উনি একজন বাংলাদেশি প্রবাসী, ও দিছে, ওনার সাথে আমাকে তুই দেখা করাবি। পরবর্তীতে ওর কাছে নিয়ে বলে যে আসলে রাবেল ভাই, ওনার নাম আবার রাবেল, বললো যে রাবেল ভাই এই রুমে তো ওকে থাকতে দিয়েছিলেন, তো খুব ভয় পাইতেছে, আসলে প্রবলেম আছে কোনো এই রুমে? পরে বললো যে না না না, এই রুমে তো কোনো প্রবলেম নাই, কেন কি হয়েছে? পরে বললো যে ওর সাথে একের পর এক ঘটনা ঘটতেছে, ও ভয় পাইতেছে, আসলে এগুলো কি? তো এভাবে চলতে থাকলে তো একজন মানুষের জন্য দিনের বেলা কাজ করা সম্ভব হবে না। পরবর্তীতে বলো তোমার যদি থাকতে মনে না চায় তুমি রুমটা অ্যাভয়েড করতে পারো, ছেড়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। পরে উনি বললো যে দেখেন, খুব আকুতি মিনতি করে বললো যে ভাই আপনি একজন বাঙালি, আমি একজন বাঙালি, তো আমি রুমটা ছেড়ে দিতেও চাই না এই জন্য, কারণ আমার জন্য একটা রুম খুব প্রয়োজন। কারণ আপনি যদি একটা ভাইয়ের দুঃখ বোঝেন তাহলে বলেন যে আসলে এই রুমে কোনো প্রবলেম আসে কি না। পরে ওই যে রাজীবের কথা শুনে ওনার কিছুটা তো লাগলো আর কি, দয়া মায়া হলো আর কি। পরে বললো যে দেখো আসলে অনেক কিছু তো বলতে হয় না, তো যেহেতু তোমার একটা রুম খুব প্রয়োজন, এই জন্য অনেক চিন্তা চেষ্টার পরে আমি তোমাকে এই রুমটাতে থাকার জন্য বলছি। এটা আমার ইচ্ছেতে না, তোমার ইচ্ছের জুড়েই। এখন এই রুমে কিছু প্রবলেম আসে, সেটা আমরাও জানি, এখানে যারা থাকে তারাও জানে। ওই নিচতলা যারা থাকে তার আগে উপরেই থাকতো, তারা নিচে চলে আসে, কারণ উপরে কিছু সমস্যা আছে, এমন সমস্যা যে এখানে একটা লোক থাকতো, যে লোকটা ছিল একজন পেশায় কবিরাজ।
তো উনি এই রুমটা ভাড়া নিয়েছিল মূলত কবিরাজি কাজ করার জন্য এবং ব্ল্যাক ম্যাজিকের কালো জাদুর কাজ করার জন্য এই রুমটা ভাড়া নিয়েছিল। পরবর্তীতে যখন মানুষ জানাজানি হয়ে যায় যে উনি এখানে কুফরি কাজ করে, এরপর থেকে ওনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু উনি চলে যাওয়ার সময় এই রুমটার মধ্যে কিছু জিনকে আবদ্ধ করে রেখে গেছে, যাদেরকে মুক্তি দিয়ে যেতে পারে নাই, যার জন্য এই রুমটা এতটা ভয়াবহ। তো এই রুমে যারাই থাকতে যায় তারা কিছু না কিছু ভয়ঙ্কর কিছু দেখে, বা কেউ ফেস করে, বা কেউ ভয় পায়। এই জন্য অনেকে না থাকতে থাকতে এই রুমটা প্রায় 7 থেকে 8 বছর এভাবে পরিত্যক্ত থাকে। তো আমরা ভাবলাম হয়তো 7-8 বছর পরে হয়তো বা সব প্রবলেম সলভ হয়ে যেতে পারে, বা পুনরায় ঠিক হয়ে যেতে পারে। তো এই জন্য আমি তোমাকে থাকার জন্য এই রুমটা পরিষ্কার করেছি, তোমাকে থাকার জন্য দিয়েছি। কিন্তু তোমার কাহিনী শোনার পর দেখা গেল যে এই রুমটা আজও এভাবে আছে, এখনও ঠিক হয় নাই। আসলে এরকম কিছু ঘটনা এই জায়গায় প্রায় ঘটে, যার জন্য প্রবাসীরা এখানে থাকে না। এখন বাবা, তুমি যদি এগুলাকে মেনটেন করে বা এগুলার সাথে তুমি তাল মিলিয়ে যদি থাকতে পারো, আশা করি তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু ভয়ের ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে বড়। এখন তুমি যদি এগুলো মিলে থাকতে পারো তবে তুমি থাকো, নয়তো আমিও চাই তুমি এই রুমটা ছেড়ে দাও, কোনো বিপদের মুখে না পড়ো। পরবর্তীতে রাবেল ভাইয়ের কথা শুনে ওই রাজীব পরবর্তীতে রুমটা ছাড়তে বাধ্য হয়। পরবর্তীতে রুম ছেড়ে দেওয়ার পর হয়তো অন্য কোথাও থাকার জায়গা হয়ে যায়। তারপরে ওই রুমটা আমার মনে হয় আজও, এখনো পর্যন্ত আমার মনে হয় যে ওই রুমটা হয়তো বা আজও এভাবে পরিত্যক্ত আছে। আজও মনে হয় এই রুমটাতে কেউ থাকে না, আজও ভূতের আনাগোনা হয়তো সেই রুমটাতে আসে। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।